করে সাম্প্রতিক সময়ে আগস্ট মাসে যে গো হোম অর ফেস অ্যারেস্ট, এই যে ব্যান হোম অফিসের, তো ব্যানের এই দৌড়াদৌড়ি বন্ধ হয়ে গেছে। একটা সলিসিটার ফার্ম ক্লায়েন্টের পক্ষ থেকে মামলা করেছিলেন হোম অফিসকে, প্রি অ্যাকশন প্রোটোকল জুডিশিয়াল রিভিউতে যাবেন। হোম অফিস বলেছে যে এখন থেকে তারা এটা বন্ধ রয়েছে, এখন থেকে তারা কোনো কিছু করলে এই ধরনের প্রোগ্রাম নিলে পরে অবশ্যই কনসাল্ট করবে যারা নির্ধারিত এলাকার বাসিন্দাদের সঙ্গে, এবং যারা এখানে ক্লেম করেছিলেন যে আন্ডার ইকুয়ালিটি অ্যাক্ট 2010 অনেক লম্বা অনেকগুলো বিষয় যেটা হোম অফিস ব্রিচ করেছে। হোম অফিস প্রেস রিলিজ দিয়ে বলেছে না, আমরা এখন থেকে আর কোনো কিছু করলে আমরা লোকাল জনগণের সাথে কনসাল্ট করব, কনসাল্ট করে তারপরে আমরা এ ব্যাপারে নতুন কোনো পদক্ষেপ যদি নিতে চাই সুতরাং আমরা নেব। সুতরাং এই ভ্যান দিয়ে মানুষদেরকে ভয় দেখানোর যে হোম অফিসের পরিকল্পনা এবং কার্যক্রম সেটা স্থগিত রয়েছে। সুতরাং এনিথিং আপনারা দেখেন, শুধুমাত্র হোম অফিস দেখতে পারে আপনাদেরকে, যাদের ইমিগ্রেশন সমস্যা রয়েছে হোম অফিসও আইনের মধ্যে কোনো কাজ করছে কিনা সেটাও আপনারা দেখতে পাবেন। সে ব্যাপারে আপনারা সিদ্ধান্ত নিতে পারবেন, অ্যাকশন নিতে পারবেন। সেটাই বলে দেয় এই মামলায় প্রাথমিকভাবে জয় লাভ করার জন্য। এটা মামলা হয় নাই, মামলার হুমকি দেওয়া হয়েছিল যে গো হোম অর ফেস অ্যারেস্ট যে ভ্যান। আরও একটি বলতে চাচ্ছি, যারা ফেইল্ড অ্যাসাইলাম সিকার যেসব রয়েছেন, যাদের আউটস্ট্যান্ডিং আর্টিকেল 8 অ্যাপ্লিকেশন রয়েছে, তারা সেকশন 4 এর সাপোর্ট পেতে পারেন, তারা অ্যাকোমোডেশন পেতে পারেন। সুতরাং যারা ফার্দার সাবমিশন করবেন, ফেইল্ড অ্যাসাইলাম সিক করেছিলেন, রিফিউজ হয়ে গেছে, কিন্তু আর্টিকেল 8 ফার্দার সাবমিশন রয়েছেন, আপনারা সেকশন 4 এর আন্ডারে সাপোর্ট পেতে পারবেন হোম অফিস থেকে। সে বিষয়ে আপনারা খেয়াল রাখবেন। আমাদেরকে শুরুতেই বলা হয়েছে অনেক কল, তারপরে আমি কিছু আপডেট দিতে চাই, কারণ কল তো মানে কমপক্ষে আমাদের বাংলাদেশি টেলিভিশনে কমপক্ষে 15-16টা প্রোগ্রাম হয়, সবাই কল পান। আমরা কিছু আপডেটও দিতে চাই, এটা অনেকেরই লাভ হবে। আপডেট এমপ্লয়মেন্ট লতে যেটা ফিজ চালু হয়েছে, ফিজ অর্ডার 2013 এমপ্লয়মেন্ট লতে came into force 29 July. সেক্ষেত্রে বলা হচ্ছে এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল ফিজ ডিপেন্ডস আপন দি টাইপ অফ ক্লেম। ফর সিঙ্গেল claimant the minimum issue fee is 160, maximum 250. The minimum hearing fee is 230, maximum 950. A fee of 400 is payable by the applicant following receipt of notice of appeal by employment tribunal. A fee of £1,200 is payable by an appellant following notification of direction by the employment appeal tribunal for the oral hearing. Finally, to dispose the proceedings. সুতরাং এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনালে এখন আর ফ্রি মাগনা কোনো ক্লেম করা যাবে না, সুতরাং এটা খেয়াল রাখবেন। অ্যাডপশন রিলেটেড একটা এখানে অ্যামেন্ডমেন্ট আসছে, সেটা 3 জানুয়ারি 2014 ফরেন কান্ট্রিগুলোতে যেগুলো ছিল যারা রেকগনাইজ করে অন্যান্য দেশে, সেটা ইউকেতেও রিকগনাইজ করবে, তবে আনফর্চুনেটলি সেখানে বাংলাদেশের বিষয়টি আসে নাই। সুতরাং খুব বেশি আমাদের দর্শকদের মধ্যে হয়তো আনলেস বাংলাদেশিদের জন্য হেল্প হবে না। ইমিগ্রেশনের ক্ষেত্রে অনেকগুলি পরিবর্তন আছে, আমি কয়েকটি বলতে চাচ্ছি। এখানে বলা হচ্ছে টু আস্ক এটা পার্লামেন্টে একটা কোয়েশ্চেন এন্ড আনসার সেশন হাউস অফ লর্ডসে, যে ডোমেস্টিক ওয়ার্কাররা যখন চাকরি চলে যায়, এখানে সিঙ্গেল এমপ্লয়ার ভিসা নিয়ে আসে, একজন এমপ্লয়ার থাকবে, তাকে কি ইমিগ্রেশন অফেন্ডার হিসাবে ডিটেনশনে রাখা হবে? এ ব্যাপারে পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি অফ স্টেট হোম অ্যাফেয়ার্স লর্ড টেইলর অফ হলবিচ বলেছেন যে না, ফরেন যারা ডোমেস্টিক ওয়ার্কার এখানে আসার পরে এমপ্লয়ার যদি মারধর করে, মেল ট্রিটমেন্ট করে, সে তার জন্য ভিসা হয়তো যদি হোম অফিসে রিপোর্ট করে সেই জন্য 60 ডেজ পাবে, এবং সেক্ষেত্রে 60 ডেজের পরে ভিসা কার্টেল করা যাবে। সুতরাং 60 ডেজের মধ্যে নতুন এমপ্লয়ার পেতে হবে, নতুন গ্রাউন্ডসে অ্যাপ্লাই করতে পারে, যা করার সেটা করতে পারবে, তবে সে ইমিগ্রেশন অফেন্ডার হয়ে যাবে না এবং তাকে ডিটেনশনে রাখা যাবে না। তারপর 14 ইয়ার্সের রুলের ক্ষেত্রে বলা হয়েছে যে যারা, এটা হোম অফিস একটা ইমেইলের উত্তর দিচ্ছে যে 14 ইয়ার্সের রুলের ক্ষেত্রে 14 ইয়ার্সের মধ্যে যদি ফ্রড থাকে, অটোমেটিক্যালি তাদের সিটিজেনশিপ তাকে বঞ্চিত করা হবে না। অ্যাজ আওয়ার কারেন্ট পাবলিশ পলিসি স্টেট দ্যাট উই উড নট নর্মালি এক্সপেক্ট to deprive a person of British citizenship on fraud grounds if he or she has been
resident in the United Kingdom for more than 14 years subject to the exception listed. You are correct. সোজা কথা, শুধুমাত্র 14 ইয়ার্স থাকলে ব্রিচ করলে তারা ফ্রডের জন্য শুধুমাত্র সিটিজেনশিপ ডিপ্রাইভ করা হবে না, সেটা হোম অফিসের ঘোষণা। টিয়ার 2 এর ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন আসছে, সরি টিয়ার 4 এর ক্ষেত্রে এখন তো অনলাইনে করতে হয়, অনলাইনের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে হোম অফিসে বুকিং করতে হলে সেক্ষেত্রে একটা নাম্বার পাওয়া যায়, সেই নাম্বারটা ইউজ করতে হবে। টিয়ার 4 ইন্টিগ্রিটি অ্যাপ্লিকেশনস, টিয়ার 4 ইন্টিগ্রিটি অ্যাপ্লিকেশন যে নাম্বারটা পাওয়া যায় সেই নাম্বারটা যখন বুকিং করবেন বুকিংয়ের ক্ষেত্রে ইউজ করবেন। সুতরাং খেয়াল রাখবেন যারা প্রিমিয়াম সার্ভিস নিতে চান তাদের ক্ষেত্রে এই বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ। আরেকটি বলে নিচ্ছি, অনেক ক্ষেত্রে অনলাইনের ফিজ এবং অনেক ক্ষেত্রে দেখা যায় বাংলাদেশে আমরা অনলাইন করতে পারি অ্যাপ্লিকেশন, যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিজ বাংলাদেশে এখন কার্ডের মাধ্যমে অনলাইনে দেওয়া যায় না, সেটা বাংলাদেশে দিতে হয়। তো সেজন্য ঝামেলা এড়াতে নতুন একটি কেস আসছে। ডেট অফ অ্যাপ্লিকেশন কোনটা, কখন অ্যাপ্লিকেশন, ডেট অফ অ্যাপ্লিকেশন, এটা হচ্ছে এই মামলাটা, এটা আগেও ছিল কিন্তু এটা আরও পরিষ্কার করা হয়েছে। খোর মামলায় এন্টি ক্লিয়ারেন্স ডেট অফ অ্যাপ্লিকেশন 2013, সেটা মামলায় বলা হচ্ছে যখন এন্টি ক্লিয়ারেন্স যখন অনলাইনে অ্যাপ্লাই করবেন যদি সাথে সাথে ফিজ দিয়ে দেন তাহলে এটাই ডেট অফ অ্যাপ্লিকেশন, আর যদি না দিতে পারেন পরবর্তীতে যখন কাগজ সাবমিট করবেন তখন যদি ফি দেন তখন ডেট অফ অ্যাপ্লিকেশন হবে। অর্থাৎ যখন টাকাটা দিবেন অ্যাপ্লিকেশনটা তখন বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশনটা তখন মঞ্জুর হয়েছে বা সাবমিট হয়েছে বলে ধরে নেওয়া হবে। আপনারা যারা করবেন তারা একটু খেয়াল রাখবেন। আর তারপরে আরেকটি বিষয় আছে যেটা যারা হোম অফিসের ক্ষেত্রে যারা অ্যাপ্লাই করেন, বিশেষ করে অ্যাসাইলাম বা হিউম্যান রাইটস অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে বলা হচ্ছে যে আনফাউন্ডেড সার্টিফিকেট দেওয়ার পরেও যদি বলা হচ্ছে এ পারসন মে অ্যাপিল হোয়াইলস ইন দ্য ইউনাইটেড কিংডম ওয়ার অ্যাসাইলাম হিউম্যান রাইটস ক্লেম হ্যাজ বিন মেড বাট নট ওয়ার হি হ্যাজ বিন সার্টিফিকেশন দি ক্লেম আনফাউন্ডেড। যদি আনফাউন্ডেড না দেওয়া হয় তাহলে যদি হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে তাহলে ইউকেতে থাকা অবস্থায় অ্যাপিল রাইট পাবে, খেয়াল রাখবেন। এটা মামলাটা হচ্ছে এমএইচ ছাড়াও এটা ইমিগ্রেশন রুলসেও রয়েছে। যদি কেউ হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করে থাকেন, দেখা গেল এখন একটা হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করলেন, আপনার রিফিউজ করে দিল, আপনি অ্যাপিল মানে অ্যাপিল রাইট দিল না, কিন্তু আপনাকে 5 বছর পরে 3 বছর পড়লে আপনাকে অ্যারেস্ট করলো, তখন আপনাকে 3 দিনের নোটিশে আপনাকে বাংলাদেশে বা নিজ দেশে ফেরত পাঠাতে চায়, তখন আপনার যে পেন্ডিং অ্যাপিল রাইট ছিল হিউম্যান রাইটসের এই অ্যাপিলটা আপনি করতে পারবেন। সুতরাং খেয়াল রাখবেন। অনেকেই আরেকটি বিষয় বলেন, এটাও অনেকের জানা নাই যে স্টুডেন্ট ভিসা যদি কারো কোনো রেস্টুরেন্টে বা কোনো ওয়ার্ক প্লেসে দেখা গেল একজন স্টুডেন্টকে ধরছে, সে ধরেই অটোমেটিক রিমুভাল ডিরেকশন দিয়ে দিল, তাকে বলল তুমি যখন দেশে যাবা তখন অ্যাপিল পাবা না। এইখানেও আইন রয়েছে যে স্টুডেন্টের ভিসা যদি অটোমেটিক ইনভ্যালিডেট হয়ে যায় সেক্ষেত্রে ইন কান্ট্রি রাইট অফ আপিল দিতে হবে। এখানেও বলা হচ্ছে, এই মামলায় বলা হচ্ছে যে হিউম্যান রাইটস পেন্ডিং থাকলে সেখানে তাকে ইন কান্ট্রি রাইট অফ আপিল দিতে হবে। সুতরাং কোনো অবস্থায় কোনো কিছু হলে লয়ারের স্বর্ণাপন্ন অবশ্যই হবেন, এক লয়ারের মাধ্যমে সুবিধা না করতে পারলে আরেক লয়ারের কাছে যাবেন। সুতরাং আপনারা খেয়াল রাখবেন। অনেকগুলো আপডেট রয়েছে, আমি পরবর্তী সেগমেন্টে দেব। আমি ভাইস রেজা চৌধুরীর সঙ্গে ইন্ট্রোডাক্টরি কথাবার্তা বলে আপনাদের কল নিব। আমার মনে হয় দ্বিতীয় সেগমেন্টে নিতে হবে। আমরা আজকে ওনার কাছে জানতে চাইব বিশেষ করে ফোর্স ম্যারেজ ইস্যু নিয়ে। ফোর্স ম্যারেজ কি, আসলে ফোর্স ম্যারেজ হলে কি প্রোটেকশন পাওয়া যায়। আমাদের অনেকেই বিভিন্ন সময় মুখোমুখি হয়ে থাকেন, পুলিশের সাহায্য কীভাবে নেওয়া যায়, আইনের সাহায্য কীভাবে নেওয়া যায় এবং বাবা মার সাথে সম্পর্ক রেখেও কীভাবে নেওয়া যায়। আমি এ বিষয়ে বাইস্টার রেজা চৌধুরীর কাছে জানতে চাইব। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। This is, as you know, a fairly wide and a complex area. এই ব্যাপারটা মানে খুবই জটিল ব্যাপার, যেহেতু আমরা এই আইনটা কিন্তু আজ 5-6 বছর ধরে মানে স্ট্যাটিউট বুকসে আছে, and we are beginning to see cases trickling through the system. The Foreign and Commonwealth Office has a dedicated unit called the Forced Marriage Unit. So they are dealing with it, not just in this jurisdiction. আমরা মনে করি যে forced marriage কি মানে outside of the UK যদি হলে এটাই নাকি মানে বাইট করবে নাকি within this jurisdiction? Well, the answer is both. আপনি মানে এটা উদাহরণ এরকমই দিতে পারি যে যদি
একটা মেয়ে যদি বলে, মহিলা বলতে পারে যে আমাকে জোর করে বিয়ে মানে দেয়া হচ্ছে, then they can seek the protection. So those are my introductory points very briefly. পরে যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে ডেফিনিশনটা কি। Forced marriage, the Civil Protection Act 2007 ডিফাইন এরকমই করে যে ফোর্সড ম্যারেজ, তো আমরা উই আন্ডারস্ট্যান্ড হোয়াট ম্যারেজ ইজ। ফোর্সড হচ্ছে কি মানে কোয়ার্সড, ইচ্ছার বিরুদ্ধে যদি আমাকে কিছু করতে হয়, then that's the literal, both the English language parlance definition but also the legal definition. পরে হচ্ছে যে there are three main definitional issues in the relevant legislation. সেটা হচ্ছে গিয়ে যে being forced into marriage, attempted or being attempted to be forced into marriage, or that the person has been forced into marriage. So প্রথমে হচ্ছে যে being মানে এক্সিকিউশনটা হয়নি বাট মানে হবার পথে, আর যে অ্যাটেম্পটেডটা হচ্ছে গিয়ে মোটামুটি এরকম বলতে পারেন যে the planning and is ongoing, it is ongoing. প্ল্যানিংটা হয়ে গেছে, মানে এই যে প্ল্যানিং এর একটা সন্দেহ হচ্ছে, এই যে গন্ধটা মানে আছে, and lastly that হয়ে গেছে. So those are the three things that the applicant will need to establish. So that's the definitional, the statutory requirement if you like. এটা হচ্ছে মানে আইনি রিকোয়ারমেন্টটা। পরে হচ্ছে গিয়ে যে প্রসিজারটা। তো প্রসিজারটা হচ্ছে যে with all of these cases they will always be started at the high court. মানে হাই কোর্টের হচ্ছে গিয়ে jurisdiction, আর মানে দুটো jurisdiction আছে। একটা হচ্ছে যে statutory jurisdiction, মানে আইনগতভাবে যে ডাইরেক্ট একটা আইন আছে, অ্যাক্ট আছে পার্লামেন্টারি, সেটাই হাইকোর্টকে পাওয়ার দেওয়া হয়। আরেকটা আমরা লয়ার যারা আমরা এই মানে ফ্যামিলিয়ার আছি, সেটা হচ্ছে গিয়ে ইনহেরেন্ট জুরিসডিকশন। তার মানে হচ্ছে গিয়ে যে কোর্টের নিজেরই যে অটোমেটিক একটা মানে ক্ষমতা হচ্ছে সেটা, কিন্তু এই ব্যাপারটা কিন্তু সবসময় ছিল না। ওই যে ইনহেরেন্ট জুরিসডিকশন পার্টিকুলারলি ইন রিলেশন টু ফোর্স ম্যারেজ অ্যাপ্লিকেশনস সবসময় ছিল না। এটা অদ্য আসছে মানে একটা এই হাইকোর্টের কোর্ট অফ অ্যাপিলের একটা মানে কেস আসছে যে ডাজ দি হাইকোর্ট রিটেইন ইটস ইনহেরেন্ট জুরিসডিকশন, আর কোর্ট অফ অ্যাপিলের জাজ সাহেবরা বলছেন যে ইট ডাজ, যে মানে রিটেইন করে। সো প্রসিডিউরালি the case must always be started, commenced in the High Court. That said, পরের ব্যাপারটা কি? Well, there are a number of issues. There is the evidential requirement, there is the cost issue, and of course there is the requirement, or well, I say a requirement, মানে best practice-টা কি? আমরা জানি, you know as well as I do, যে in terms of the practitioners, যারা মানে আছেন, তারা কম বেশ এত বেশি না, মানে হাত গুনার মানে মনে করেন 8-10টা ফার্ম ইন দি এন্টায়ার কান্ট্রি। সো আপনারা দর্শকরা যদি এই বিষয়ে যদি হয়, আপনি হতে পারেন যে আপনি একজন ভুক্তভোগী, একজন ভিকটিম, and you want to be able to find a good firm of lawyers, solicitors, then the first thing that you need to of course consider is who they are and where they are based. There are a number of firms in London, not many of them, very few of them. On the other hand, আপনারা যদি ফ্যামিলি যদি হয়ে থাকেন, মা বাবা কিংবা পুরোপুরি ফ্যামিলি, I know there are cases where I'm dealing with one at the moment where the case has been brought, মানে পুরো কেসটাই পুরো ফ্যামিলির উপরে মানে নেওয়া হয়েছে, মা বাবা ভাই চাচাতো বোন ইত্যাদি ইত্যাদি। সো আপনারা যদি এই পর্যায়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনাদেরও উত্তম মানে ভালো ফার্মটা কি, ভালো লয়ারটা কি। আমার মনে হয় এক্ষেত্রে এটা ইংলিশে বলা ভালো, এই জন্যই কারণ মোস্ট অফ দ্য ভিকটিমস আর হু ওয়াজ বোর্ন এন্ড রেইজড হিয়ার, অর এজন্য তাদের জানা দরকার যে ইফ এনি ইন কেস আমরা কাউকে ইনস্টিগেট করতেছি না, কিন্তু যারা জানা দরকার যে তাদের ইচ্ছার বিরুদ্ধে তো বিয়ের আলাপ চলতেছে, দেশে নিয়ে যাওয়া হতে পারে, দেশের বাইরে নিয়ে যাওয়া হতে পারে,
সুতরাং তাদের মতামতটা নেওয়া হচ্ছে না। সুতরাং এই বিষয়গুলো ইংলিশে একটু বললে I'm- যারা তারা যোগাযোগ করবে ল এনফোর্সিং বা লয়ার বা এটা মানে তাদের জন্য প্রোটেকশন রয়েছে, এটা আমাদের জানানো দরকার। এটাই That's helpful. I'm grateful for that, the indication. That's quite right. So if you are in those circumstances, then the first thing for you to do is, of course, to search for a good firm of solicitors who specialize in this area. There are firms that I'm aware of, and you're aware of, that only deal with this area of work because of the nature and the complexity of it. And the second thing to do is, of course, if you are the respondent, i.e. the family in similar situation, then you do the same thing. What you shouldn't do is to delay thinking, if you are the family, oh well, it's just another case in the High Court, for reasons that I'm going to be explaining a bit later on, because it is extremely serious. So first thing is, if you are the victim, then you need to seek some sort of help. If you are in a very urgent situation where your travel, for example, your parents are planning to take you outside of the jurisdiction, i.e. outside of England and Wales, and it is imminent, then the first thing it strikes me that anyone can do logically is to go to the police. The police don't necessarily understand this area of law, but they can perhaps also contact the forced marriage unit and or refer you to the appropriate legal advice. And or, of course, if you are outside computer UK, British High literate, Commission, local consulate. well, if you are outside of the UK, if you're in Bangladesh or any other jurisdiction, Pakistan or India or wherever else in the world, then you contact our local the High Commission or the British Embassy, where they will be able to assist you, including the consular service, and or try and see if they can recover, find your location and see if they can actually rescue you. So those are the few points. I don't know if you wanted to go on to take calls or whether we should continue. I will go for break, then we'll come back. Oh, very well. So advice is absolutely key in establishing your rights and your remedies, whether you are a parent or whether you are the applicant, i.e. the victim. I use the word very loosely, of course, because we may say that they're victims. That will have to be established by way of evidence and in a court of law. So it prospective victim. Well, future victims. Yes, I'm being very careful here because আমি চাচ্ছি না যে এই word the word victim to minimize the effect or the impact that they may be suffering from. So the next thing to do, if it is very imminent, if it is urgent, then I'm quite sure that you will assuming that all things are well, then you find the appropriate solicitor, and they will then begin the process. Now, what is that process? The process is, of course, making that application. I think I will go for further well. details after the break. Yes. দর্শক মণ্ডলী, আমরা একটি বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে আসবো, আপনাদের কল নেব, ফোর্স ম্যারেজের প্রক্রিয়া নিয়ে কথা বলবো এবং আপনাদের কিছু আপডেট দেওয়ার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গেই থাকুন, বিরতির পর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।